কলকাতা হাইকোর্টের অদূরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কয়েকজন আইনজীবীর চেম্বারের সামনে তাঁদের এবং হাইকোর্টের একজন বিচারপতির ছবি নিয়ে বিক্ষোভের নামে চাকরি প্রার্থীদের অবমাননাকর আচরণের ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার ফৌজদারি মামলা রুজু করেন। ২রা মের শুনানিতে অভিযুক্ত ৮ জনকে ১৯শে মে পরবর্তী শুনানির দিন হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়, কিন্তু কেউই তা পেশ করেননি। এতে অসন্তুষ্ট ৩ বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, সব্যসাচী ভট্টাচার্য ও রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ কুণাল ঘোষ সহ অভিযুক্ত ৮ জনের উদ্দেশ্যেই রুল জারি করেছেন। এই বিষয়টি নিয়েই জানতে চেয়েছিলাম সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। এই রুল জারির ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? রুল জারি হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট, একটা বিশেষ আইন, যে আইনে সাজা দেওয়া যায় এবং যে আইনটা আছে আদালতের সম্মাননা এবং আদালতের যে আধিপত্য বিচার করার ক্ষেত্রে সেটাকে রক্ষা করার জন্য। ক্রিমিনাল কন্টেম্পট হয় আর সিভিল কন্টেম্পট হয়। এক্ষেত্রে ক্রিমিনাল কন্টেম্পট মানে হচ্ছে যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবার চেষ্টা আর বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে কুৎসা করা, স্ক্যান্ডালাইজিং, তার বাংলা আমি কুৎসাই বললাম। এই দুটি কারণ হলে ক্রিমিনাল কন্টেম্পট হতে পারে। তা আমরা তো লক্ষ্য করছি ধারাবাহিকভাবে 2011 উত্তর পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা হাইকোর্টে একটি রাজনৈতিক দল এবং তাদের পোষিত আইনজীবীরা ধারাবাহিকভাবে কোর্টের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি করার চেষ্টা করছে, অবমাননা করছেন, বিচারপতিদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে গালমন্দ করছেন। অর্থাৎ তারা বুঝিয়ে দিতে চাইছিলেন যে বিচার ব্যবস্থা, বিচারপতি এসব কিছু না, আমরা যারা গুন্ডারা নিয়ন্ত্রণ করছি সেটাই শেষ। এটাই হচ্ছে ওদের লক্ষ্য। আপনাদের মনে থাকতে পারে যে 2014 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছিলেন যেখানে টাকা দিয়ে রায় কেনা যায়, তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ক্রিমিনাল কন্টেম্পট জারি করিয়েছিলাম। সেখানে এটা রিপোর্টেড জাজমেন্ট, কলকাতা হাইকোর্ট বলেছিলেন তুমি মুখ্যমন্ত্রী বলে আমরা তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যখন কথাবার্তা বলবে তখন তোমার পদের যে মর্যাদা এবং অন্যান্য সাংবিধানিক সংস্থার যে মর্যাদা সেসব মাথায় রেখে কথাবার্তা বলবে, আবল তাবল কথাবার্তা বলা যাবে না। এরপরেও কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দলের অনুসারীরা তারা শিক্ষা নেননি। তারপরে বারে বারে আদালতে হামলা করেছেন, আপনারা জানেন। এমনকি অত্যন্ত নির্লজ্জভাবে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বাড়িতে তার যে চেম্বার হাইকোর্টে ছিল সেখানে চারপাশে পোস্টার ছাপিয়ে তার বিরুদ্ধে উৎসাহ করা হয়েছে। এবং এই সবটাই তখন নেতৃত্ব দিয়েছিলেন রাজনৈতিক স্তর থেকে কুণাল বাবু বলে আমাদের আশঙ্কা, এবং তারও ক্রিমিনাল কন্টেম্পট হলো। কিন্তু দুর্ভাগ্য যে কলকাতা হাইকোর্ট সেই বিষয়টা মাঝপথে কেমন হারিয়ে গেলেন, গতিহারা হয়ে গেলেন। তাতে ওরা উৎসাহিত হলো, অনুপ্রাণিত হলো, ভাবলো যা খুশি করা যায়। আমাদের বিচারপতিরা প্রথম দিকে খুবই নরম ছিলেন, তারা একটা সুযোগ দিয়েছিলেন ওদের যে তোমরা অ্যাফিডেভিট ফাইল করে বলো প্রাথমিকভাবে তোমাদের কি বক্তব্য। তারা কেউ প্রাথমিকভাবে অ্যাফিডেভিট ফাইল করেননি। তাই এখন বিধি মেনে, আইন মেনে কন্টেম্পটে রুল জারি করা হয়েছে। অর্থাৎ তুমি এখন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরাসরি ভাবে। এরপর আদালত যদি মনে করেন তাদের সাজা দেবেন, সাজা দিতে পারেন। অর্থাৎ তারা এবার এফিডেভিট জমা দিতে বাধ্য হবেন। বাধ্য হবেন, না দিলে পরে তাদের পক্ষে আত্মপক্ষ সমর্থনে কিছু থাকবে না, তখন তারা গিয়ে জেলের লপসি খাবেন। অবশ্য এতে ওদের কিছু যায় আসে না, কেন ওরা তো এরকম দুষ্কর্ম করতেই পারদর্শী, সুতরাং ওরা এসব নিয়ে ভয় পান না। কিন্তু আদালতকে আরো কঠোর হতে হবে। আদালত যদি আরো কঠোর ভাবে এই বিষয়গুলো, বিচারপতি অরিজিৎ ব্যানার্জি যথেষ্ট কঠোরভাবেই রুল জারি যাতে না করা হয় তার জন্য আবেদন করছিলেন কুণাল ঘোষের আইনজীবী, তিনি কিন্তু সেটা শোনেননি এবং তিনি রুল জারি করলেন। দেখুন, এই 3 জন বিচারপতি যারা আছেন তারা অত্যন্ত শান্ত প্রকৃতির স্বাভাবিকভাবেই, এবং তারা একটু ক্ষমা দর্শনে বিশ্বাসী। তারাও যখন বিরক্ত বোধ করেন, রেগে যান, তাহলে বুঝতে হবে যে অপরাধের গভীরতাটা কত গভীরে আছে। Mr. Koshal, we are issuing rule against all.
Deeply obliged, my lord. Because Deeply obliged, in my lord. spite of direction, affidavit has not been filed. Deeply So obliged, there my is lord. no explanation as of today on oath. Deeply obliged, my lord. They let them answer the rule. এখানেও কিন্তু একটা বলার চেষ্টা হয়েছে যে কুণাল ঘোষ সেই সময় যখন এই ঘটনাটি ঘটছে তখন তিনি অনেক দূরে এবং তিনি তখন অন্য একটি অনুষ্ঠানে সরাসরি টেলিভিশনের অনুষ্ঠান করছেন, কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নন, এরকম একটা বলার চেষ্টা হলো। না, অ্যাফিডেভিট দিয়ে বলুক, আমরা প্রমাণ করে দেবো যে এটা তিনিই পরিকল্পনা করেছেন। এই ঘটনা ঘটার পর তারা সকলে গিয়ে হাজির হলেন কুণাল বাবুর বাড়িতে, আর সেখান থেকে কুণাল বাবু প্রেস কনফারেন্স করে আমার বিরুদ্ধে অনেক অকথা কুকথা বললেন। তো হঠাৎ এই তথাকথিত শিক্ষিত সম্প্রদায় এরকম একটা গন্ডগোল ঘটার পর ওই ক্ষেত্রে যাবেন কেন, ওই জায়গায় যাবেন কেন? তার কারণ তিনি মাস্টার মাইন্ড। এই তথ্য সামনে আসবে, দেখা যাক ওরা কি বলেন। ঠিকই। আরেকটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে পুলিশ কমিশনারের যে রিপোর্ট জমা পড়েছে আজকে, যেটা সবার কাছেই পৌঁছেছে, সেই রিপোর্টে অনেক কিছুর অভাব আছে। অভাব না, সেইটার এই উল্লেখ রিপোর্ট, পুলিশ কমিশনার রিপোর্টটা পড়ে আমার মনে হলো পুলিশ কমিশনার দায়সারা কাজ করেছেন এবং তার উপরে হয়তো মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর নির্দেশ ছিল যে সব তথ্য সত্য প্রকাশ করবে না। আপাতভাবে পুলিশ কমিশনার রিপোর্ট পড়ে আমার নিজের এটা মনে হয়েছে, আর বিচারপতিদের কি মনে হবে তারা বিচার করবে। আপনার মনে হয়েছে যে তার উপরে যা নির্দেশ আছে তিনি সেই অনুযায়ী রিপোর্টটা তৈরি করেছেন? একদম। এবং সেখানে অনেক কিছুরই তিনি উল্লেখ করেননি। অনেক কিছুই আড়াল করার একটা প্রচেষ্টা আছে, রিপোর্ট পড়লে পরেই বোঝা যায়। কোথায় এই পোস্টার ছাপা হলো এ নিয়ে কোনো রিপোর্ট আসেনি, কারা পোস্টার ছাপালেন, কারা টাকা দিলেন, কোত্থেকে ছাপা, যেগুলো আসা উচিত ছিল সেগুলো এসেছে বলে তো আমার মনে হলো না। আমি তো একটা শুধুমাত্র এক ঝলক দেখেছি। ঘটনার সময়েরও উল্লেখ নেই শুনলাম, এবং ঘটনাস্থল কোথায় নির্দিষ্টভাবে সেটাও উল্লেখ নেই এরকম বলা হলো। তো সুতরাং 16ই জুন এর পরবর্তী হিয়ারিং, সেই দিন এই এফিডেভিট ইত্যাদি সবকিছু জমা পড়ার পরে সেই দিনই কি এর একটা কোনো সেটা বিচারপতিদের উপর নির্ভর করছে, তারা সেদিনই করবেন কি পরে করবেন তাদের ব্যাপার। আমি সওয়াল করতে পারছি না, যারা সওয়াল করছেন প্রত্যেকে অত্যন্ত প্রবীণ দক্ষ আইনজীবী, তারা নিশ্চয়ই বিষয়টা সওয়াল করে স্থির সিদ্ধান্তে পৌঁছবার ক্ষেত্রে আদালতকে সাহায্য করবেন। মানে অন্তত 3 জন বিচারপতির যা মনোভাব, আমাদের মতো মানুষ যারা বাইরে থেকে দেখছেন তাদের মনে হচ্ছে যে তারা কিন্তু লিনিয়েন্ট হবেন না, মানে এই বিষয়টাকে সহজে ছাড়বেন না, যেটা ঘটেছে। না হওয়াই উচিত, বিচার ব্যবস্থার স্বার্থেই করা হওয়া উচিত।